আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, টেকনিক ইজি এডুকেশনে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ উজ্জ্বল। খেয়াল করে দেখো, আজকের এই ক্লাসে আমরা সমাধান করার চেষ্টা করব আমাদের ইজি অ্যাকাউন্টিং বইয়ের রোড টু মিশন 100 সাজেশনের সপ্তম অধ্যায়ের 8 নম্বর সৃজনশীল প্রশ্নটি। আমাদের 8 নম্বর সৃজনশীল প্রশ্ন এবং 1 নম্বর সৃজনশীল প্রশ্ন, দুইটা সৃজনশীলেরই প্রশ্নের প্যাটার্নটা একই রকম। আমাদের একটা নগদান হিসাব দেওয়া আছে টি ছকে একটা নগদানের খতিয়ান আসলে করা আছে এবং একটা অসম্পূর্ণ খতিয়ান, এই খতিয়ানের আসলে উদ্ধৃত্ত বা জেরটা নামানো নাই, এরকম একটা খতিয়ান দিয়ে আমাদেরকে আসলে ক নম্বর প্রশ্নে বলেছে উপরোক্ত হিসাব হতে মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ নির্ণয় করো। উপরোক্ত হিসাব হতে কিসের পরিমাণ বাইর করতে বলছে ভাইয়া? মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ নির্ণয় করো। কিসের পরিমাণ? মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ নির্ণয় করো। আমরা এই জায়গা থেকেই মুনাফা জাতীয় ব্যয়টা আসলে বের করতে পারবো। দেখো, মুনাফা জাতীয় ব্যয়, ক্রয় এটা একটা মুনাফা জাতীয় ব্যয়, বেতন এটা একটা মুনাফা জাতীয় ব্যয়। দেখো, মুনাফা জাতীয় ব্যয় মানে ওই সমস্ত ব্যয় যেই ব্যয়গুলোর মেয়াদ, উপযোগিতা বা কার্যকারিতা আমার ব্যবসায়ে 1 বছরের কম সময়ের জন্য থাকে। মুনাফা জাতীয় ব্যয় হচ্ছে ওই ধরনের ব্যয় যেই ব্যয়ের উপযোগিতা বা কার্যকারিতা আমার ব্যবসায়ে কয়দিনের জন্য থাকে? 1 বছরের কম সময়ের জন্য থাকে। তাহলে সেইখান থেকে আমাদের ক্রয়, বেতন এই দুইটার উপযোগিতা 1 বছরের কম, যে কারণে এই দুইটা হচ্ছে আমাদের জন্য মুনাফা জাতীয় ব্যয়। ওকে, এই দুটো হচ্ছে মুনাফা জাতীয় ব্যয়, ক্রয় আর হচ্ছে কি আমাদের জন্য বেতন। তো দুটো যোগ করলাম, 8,000 আর 3,000 যোগ করলে কত? 11,000। উত্তর হচ্ছে 11,000। মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ 11,000 টাকা। ওকে, এরপরের প্রশ্নে আমাকে কি বলেছে দেখি। এরপরের প্রশ্নে আমাকে বলেছে খ নম্বরে উপরোক্ত হিসাবের উদ্ধৃত্ত নির্ণয় করো। অর্থাৎ এই অঙ্কটার জেডটা আসলে আমরা নামাবো, যোগ বিয়োগটা আমরা আসলে করব। আসো যোগ বিয়োগটা আমি তোমাদেরকে দেখাই দেই। যোগ বিয়োগটা নিচে এইখানে আমরা করব, ঠিক আছে? নিচে এই জায়গায় আমরা যোগ বিয়োগটা করব। না, আমি তো এই জায়গাটা মুছে নেই, এই জায়গাতেই আমি যোগ বিয়োগটা তোমাদের করে দেখাই। এটা তো করাই থাকবে আমাদের, তাই না? এইটুকু তো আমাকে করেই দিছে তারা, তো এটুকু তো আর তো কোনো কাজ নেই। আসো আমরা এই জায়গায় আমরা কি করব, এই জায়গাটাতে আমরা আসলে আমাদের যোগফলটা নামাবো। হ্যাঁ, এখানে আমরা আসলে যোগফলটা নামাবো। সবার আগে আমরা যোগফল নামাবো হচ্ছে ডেবিট পাশের। আমরা দেখে নিব কোন পাশটা বড়। আমরা দেখতেই পাচ্ছি যে আমাদের এই ডেবিট পাশটা বড় আসে। 30,000 আর 10,000, 40,000, 40,000 আর 5,000 যোগ করলে কত? 45,000 টাকা। ওকে, এই পাশে 45 হইলে এই পাশে আমাকে 45,000 টাকাই হইতে হবে। দুই পাশ যোগ করে ফেললাম, দুই পাশ সমান সমান। কিন্তু এই পাশে কি 45,000 আছে? না, এই পাশে আছে হচ্ছে 15,000। 8,000 আর 4,000, 8 আর 4 12, 12 আর 3 হচ্ছে 15,000। তাহলে এখানে কম আছে কত? 30,000 টাকা কম আছে। এই যেই টাকাটা কম আছে, মে মাস হচ্ছে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে। মে মাস হচ্ছে 31 দিনে, তাহলে মে মাসের 31 তারিখ দিয়ে এটার নাম হবে ব্যালেন্স সিডি। আর এই ব্যালেন্স সিডিটাই মের পরে হচ্ছে জুন মাস, জুন মাসের 1 তারিখে গিয়ে হবে ব্যালেন্স বিডি। কথা কি বুঝাইতে পারছি ভাইয়া? এই কথা কি বুঝাইতে পারছি? আমি তোমাদেরকে পরিষ্কার করে দেখাই উত্তরটা কোথায় আছে। আমি যেটা জাস্ট তোমাদেরকে বোঝানোর জন্য দেখাইলাম। এই যে দেখো, এই যে আমাদের পুরো অঙ্কটা করা হয়ে গেছে, আমরা শুধুমাত্র এইটুকু নামাইছি। আমরা শুধুমাত্র এইটুকু অংশ নামাইছি। এইটুকু অংশ নামানোর পরে এইটাকে আবার কি করছি? এই পাশে বিডি দিয়ে লিখে দিছি। খ নম্বরের জিনিসটাও সুতরাং খ নম্বর আমাকে খতিয়ানের যোগ বিয়োগ করতে বলছে, আর কিছু বলে নেই। আমাদের খতিয়ানের কি করতে বলছে? আমাদের খতিয়ানের যোগ বিয়োগটা শুধু আমাদেরকে করতে বলছে। ভাইয়া, খতিয়ানের কি করতে বলছে? খতিয়ানের যে যোগ বিয়োগটা ছিল সেই যোগ বিয়োগটা করতে বলছে। ওকে, আমরা খতিয়ানের যোগ বিয়োগটা করছি। এখন আমরা আসি, এরপর আমাদেরকে কি বলছে? হ্যাঁ, এরপর আমাকে বলছে উপরোক্ত তথ্যের ভিত্তিতে মূলধন জাতীয় প্রাপ্তি ও প্রদান সম্পর্কিত লেনদেনের জাবেদা দাখিলা দেখাও। আমাদের এইখানে মূলধন জাতীয় প্রাপ্তি আছে হচ্ছে মূলধন হিসাব, আর মূলধন জাতীয় প্রদান আছে হচ্ছে আসবাবপত্র হিসাব। যেহেতু এটা নগদান হিসাবের খতিয়ান, তার মানে এই খতিয়ানে যতগুলো লেনদেন অন্তর্ভুক্ত হয়েছে সবগুলো লেনদেনই নগদে সংগঠিত হয়েছে।
এই খতিয়ানে যতগুলো লেনদেন সংগঠিত হয়েছে সবগুলো লেনদেনই কিন্তু কি আমার নগদে ঘটা, এই কারণে এটার মধ্যে অন্তর্ভুক্ত হয়েছে। নগদান হিসাবে অন্তর্ভুক্ত হওয়ার জন্য প্রধান শর্ত তো নগদে সংগঠিত হওয়া। তাহলে মূলধন এটা আমি নগদে পাইছি, আসবাবপত্র এটা আমি নগদে পাইছি। তাহলে নগদে যদি আমি মূলধন পাই তাহলে এটা জাবেদা হয় হচ্ছে নগদান হিসাব, নগদান হিসাব, নগদান হিসাব ডেবিট আর মূলধন হিসাব, নগদান হিসাব ডেবিট আর কি, আর হচ্ছে মূলধন হিসাব, মূলধন হিসাব ক্রেডিট, নগদান হিসাব ডেবিট আর মূলধন হিসাব ক্রেডিট, তাই না? আচ্ছা, নগদান হিসাব ডেবিট আর মূলধন হিসাব ক্রেডিট। ওকে, এরপরে আমি কি করছি ভাইয়া, এরপরে হচ্ছে আমি আসবাবপত্র ক্রয় করছি, তাই না? এরপরে কি আসবাবপত্র ক্রয়। ওকে, আসবাবপত্র ক্রয়, আসবাবপত্র কিনছি, তাইলে আসবাবপত্র হিসাব, আসবাবপত্র হিসাব ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট, আসবাবপত্র হিসাব ডেবিট এবং নগদান হিসাব ক্রেডিট। তাহলে আমরা এই দুইটা লেনদেনের জাবেদা করে ফেললাম, লেনদেন দুইটা জাবেদা আমরা করে ফেললাম। এই যে দেখো, নগদ টাকায় মূলধন পাইছি, আমার ব্যবসায় নগদ টাকার পরিমাণ বাড়ছে, নগদ টাকা বাড়লে সম্পদ, সম্পত্তি বৃদ্ধি পাইলে ডেবিট হয়, আমি লিখে দিলাম নগদান হিসাব ডেবিট। মালিক টাকা মূলধন হিসাবে দিছে, মূলধন বাড়লে ক্রেডিট হয়, মূলধন হিসাব ক্রেডিট। আসবাবপত্র কিনছি, আসবাবপত্র একটা সম্পদ, সম্পত্তি বাড়লে ডেবিট করতে হবে, আসবাবপত্র হিসাব ডেবিট। আমার পকেট থেকে নগদ টাকা চলে গেছে, নগদ টাকা চলে গেলে আমার সম্পত্তির পরিমাণ কমে, সম্পত্তির পরিমাণ কমলে সেটাকে আমাদের ক্রেডিট করতে হবে, আমরা ক্রেডিট করে দিলাম। তাহলে দেখো এই অঙ্কটা সমাধান করতে আমি জানি, এই অঙ্কটা যদি কখনো তোমাদের পরীক্ষায় আসে, টেস্ট পরীক্ষায় বা হচ্ছে বোর্ড পরীক্ষায়, দুইটার কোনো না কোনো একটা জায়গায় এই ধরনের প্রশ্নগুলো তোমরা পাবা। বিশেষ করে ভালো ভালো যেই স্কুলগুলো আছে ওই স্কুলের টেস্ট পরীক্ষায় তো এই টাইপের প্রশ্ন পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। এই প্রশ্নটা দেখেই কিন্তু তোমরা প্রথমে ভয় পেয়ে যাবা, কি কঠিন একটা প্রশ্ন দিয়ে দিছে, কিন্তু আসলে প্রশ্নের উত্তরটা কিন্তু খুবই সহজ, একদমই সহজ, সময়ই লাগলো না কিন্তু সমাধানটা করতে, তাই না? তাহলে ভাইয়া এটাই ছিল কি আমাদের রোড টু মিশন, আমাদের ইজি অ্যাকাউন্টিং বইয়ের রোড টু মিশন 100 সাজেশনের 7ম অধ্যায়ের 8 নম্বর সৃজনশীল প্রশ্নের সমাধান। এভাবে প্রতিটি প্রশ্নের সৃজনশীলের সমাধান দেখার জন্য আমাদের ইজি অ্যাকাউন্টিং বইয়ে থাকা প্রতিটি প্রশ্নের শুরুতে কিউআর কোডটি স্ক্যান করতে হবে এবং কিউআর কোডটি স্ক্যান করার মাধ্যমে তুমি কিন্তু তোমার সেই কাঙ্ক্ষিত প্রশ্নের সমাধানের একটা ভিডিও ক্লাস দেখতে পাবে। এবং তোমরা যারা যারা এখনো বইটা সংগ্রহ করো নাই তাদেরকে আমি বলবো যত দ্রুত সম্ভব টেকনিক ইজি এডুকেশন থেকে প্রকাশিত ইজি অ্যাকাউন্টিং এবং অন্যান্য যে বইগুলো রয়েছে সেই বইগুলো সংগ্রহ করে ফেলো। আমি বিশ্বাস করি তুমি যদি টেকনিক ইজি এডুকেশনের এক সেট বই কিনে ওই বইটা সম্পূর্ণ শেষ করো এবং বইয়ে থাকা ভিডিও ক্লাসগুলো তুমি করে ফেলো, তাহলে তোমাকে পরীক্ষায় ভালো ফলাফল আর কেউ ঠেকাতে পারবে না। অর্থাৎ ভালো ফলাফল নিশ্চিত করার জন্যই কিন্তু তোমাকে ইজি অ্যাকাউন্টিং এবং টেকনিক ইজি এডুকেশনের প্রকাশিত অন্যান্য বইগুলো পড়তে হবে। তো তোমাদের সবারকে শুভকামনা জানিয়ে আমি আসলে আমার আজকের এই ক্লাসটা শেষ করছি। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আমার জন্য বেশি বেশি করে দোয়া করবা। আসসালামু আলাইকুম।